আসসালামু আলাইকুম। আজ রবিবার, বাকের ভাই আপনাদের সামনে আপডেট নিয়ে হাজির। ইতালি তথা সমগ্র ইউরোপের বিষয়ে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, আশা করি কিছু উত্তর পেয়ে যাবেন। সবার প্রথম যে বিষয়টা, মূল অবস্থার কিছু আপডেট আপনাদেরকে দিব, ইটালির কিছু আপডেট আপনাদেরকে দিব এবং ইউরোপের ব্যাপারে আপনাদের যত যা জিজ্ঞাসা সেই বিষয়ে কিছু কথা বলবো। সবার প্রথমেই বলে দেই যে ইটালিতে কিন্তু আপনার ছোট বড় সব ধরনের শহর থেকেই কিন্তু টুকটাক মূল্যাবস্থা উঠতেছে। স্টিল আমরা বলবো না যে একাধারে অনেক মূল্যাবস্থা দিয়ে দিচ্ছে, তা কিন্তু না। কিন্তু আপনার মূল্যাবস্থা টুকটাক সব জায়গা থেকে উঠতেছে এবং বাংলাদেশিরা মূল্যাবস্থা পাচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা যে ভাই মূল্যাবস্থা পাইলেই কি হবে, মূল্যাবস্থা পাইলে আমাদের ভিসার কি হবে? ভাই দেখেন, ভিসার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে খারাপ না। অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে এবং বিশেষ করে 2023-24 যারা আবেদন করেছিল তাদের মধ্যে লোকও কিন্তু ভিসা পাচ্ছে। আমার গত ভিডিওতে আমি বলছি যে যে ভিসা পাবে সে কখনোই রাস্তায় নেমে আপনাদেরকে বলবেন আমি ভিসা পাইছি, আমি ভিসা পাইছি। যেই লোকটা ভিসা পাবে না সেই সামনে এসে কিন্তু বদনাম করা শুরু করবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সুতরাং ভিসা হচ্ছে, মূল্যাবস্থা উঠতেছে, সবকিছুই হচ্ছে। মেইন যেই বিষয়টা, ইউরোপের যে বিষয়টা আপনারা বুঝতেছেন যে বাংলাদেশিদের জন্য মানে বন্ধ হয়ে যাচ্ছে, আসলে তা না। এইখানেই হলো মেইন প্রশ্নটা যে আসলে হচ্ছেটা কি। আমরা কি এখন ভিসা নিয়ে আসতে পারবো, নাকি বাংলাদেশকে পুরো ব্ল্যাকলিস্ট করে দিছে? না ভাই, বাংলাদেশকে কখনোই ব্ল্যাকলিস্ট করে নাই। বাংলাদেশের বিরুদ্ধে তারা বলতেছে যে ইউরোপে প্রচুর পরিমাণ অবৈধভাবে ঢুকতেছে বাংলাদেশি এবং বাংলাদেশিরা এরকম দুই নাম্বারই কাজ করে। এটা শুধুমাত্র ইটালির নিউজ। ইউরোপের দেশ কয়টা এটা আপনারা তো জানেন। আজকে যদি আপনি ইউরোপে আসেন, আপনি আজকে পর্তুগাল যান, আজকে আপনি ফ্রান্সে যান, আজকে আপনি ইটালি যান, আজকে আপনি জার্মানি আসেন, বিশ্বাস করেন ভাই, হয়তোবা আমরা একটু খেটে খাওয়া কাজগুলা করি, আমরা একটু রেস্টুরেন্টের কাজগুলো বেশি করি, পিৎজারিয়াতে আমরা কাজগুলো একটু বেশি করি, কিন্তু আপনি বাংলাদেশের দেখা পাবেন না এমন কোনো দেশ নাই। যে দেশেই আপনার যান না কেন, হ্যাঁ, নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, সার্বিয়া, মন্টিনেগ্রো, কসোভো, সেগুলোর কথা একটু আলাদা। কিন্তু স্টিল আপনি যদি রোমানিয়ায় যান, কি পরিমাণ বাংলাদেশি পাবেন আপনি, তার কোনো ইয়াত্তা নাই। যাই হোক, এখন যে প্রশ্নটা যে বাংলাদেশিরা কি আসতে পারবে কিনা, ভাই দেখেন, বাংলাদেশিরা অবশ্যই আসতে পারবে। এখানে যেটা তারা করতেছে, সমগ্র ইউরোপে, শুধু বাংলাদেশের জন্য না, সমগ্র ইউরোপে যত অবৈধ অভিবাসী আছে তাদের জন্য রুলস এবং রেগুলেশন তারা একটু কড়াকড়ি করতেছে। তো এই বিষয়টা আমাদের মেইনলি হলো মাথায় নিতে হবে যে আমরা ভিসা নিয়ে ঠিকই আসতে পারবো, কিন্তু অবশ্যই আমাদেরকে লিগাল ভাবে আসতে হবে। যার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল, সে 100% ভিসা নিয়ে আসতে পারবে। সেটা ইটালির ভিসা হোক, সেটা পর্তুগালের ভিসা হোক, সেটা জার্মানের ভিসা হোক, যাই হোক। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেঙ্গেনভুক্ত যেই কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু সব দেশে আপনারা ওয়ার্ক ভিসায় আসতে পারেন না। মানে নন স্কিল্ড ওয়ার্ক ভিসায়, যেটা কনস্ট্রাকশন হোক, সেটা রেস্টুরেন্ট হোক, সেটা ফুড ডেলিভারি হোক, এটা কিন্তু সব দেশে নাই। যেরকম আমি জার্মানিতে থাকি, জার্মানিতে কিন্তু আপনি নন স্কিল্ড কোনো কাজের জন্য কোনো এজেন্সি আপনারা আনতে পারবে না। বাংলাদেশে 100% এজেন্সি আপনাদেরকে ভুল তথ্য দিয়ে থাকে যে জার্মানিতে আপনাদেরকে এই মিনিমাম যেই 12 ইউরো ঘন্টার কাজে আপনাদেরকে এখানে নিয়ে আসবেন। না, এটা সম্ভব না, ইচ্ছা করলেই হয় না। আপনাকে অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে, অথবা আপনার পড়াশোনা জানা, কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে আপনি জার্মানির মুখ দেখতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি এখন ইটালিতে যেরকম নন স্কিল্ডের জন্য ফ্লুসি দেয়, রোমানিয়াতে যেরকম আপনারা আসতে পারেন, বুলগেরিয়াতে আসতে পারেন, পোল্যান্ডে আসতে পারেন, আপনারা হাঙ্গেরিতে আসতে পারেন, আপনারা পর্তুগালে ইভেন পর্যন্ত আপনারা আসতে পারেন যদি ওয়ার্ক পারমিট ভিসায়, যদি আপনারা স্কিল্ড হন। এবং বিশেষ করে এগুলা মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব জায়গা থেকে বেশি মানুষ আসে। তার কারণ তারা ওইসব দেশে গিয়ে কোনো না কোনো একটা বিষয়ে পারদর্শী হয়ে যায়, কাজ শিখে। যারা কাজ পারে না, যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তাদের জন্য ইউরোপে আসা এখন সত্যি কঠিন হয়ে গেছে। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা কোম্পানি কোনো না কোনো বিদেশি এজেন্সির সাথে কাজ করে। অর্থাৎ বাংলাদেশের যে এজেন্সি, তার সাথে এখানকার কোনো কোম্পানি কাজ করতেছে। এখন হঠাৎ করে এমন একটা সিচুয়েশন দাঁড়াইলো যে তাদের বড় একটা প্রজেক্ট আসছে, তাদের ইমিডিয়েট লোক লাগবে। এখন ধরেন সেটা সার্বিয়া হতে পারে, এখন ধরেন সেটা ক্রোয়েশিয়া হতে পারে, সেটা পর্তুগাল হতে পারে, এবং ওই ইমিডিয়েট তারা কোনো লোক পাচ্ছে না। ধরেন 3 মাসের মধ্যে তাদের 100-150 জন লোক লাগবে এবং তারা এটা কম স্যালারিতে 1 বছরের কন্ট্রাক্টে আনবে। তখন আর তারা আপনি কাজ পারেন কি পারেন না তা দেখে না। তখন দেখা যায় কি, তারা ওই আপনি ফাইল জমা করে আসছেন, ওইখানকার এজেন্সি ফাইল দিয়ে দেয়,
তো এর মধ্যে থেকে ওরা ধরেন 10 জন সিলেক্ট করে, ওরা 5 জন সিলেক্ট করে বাংলাদেশ থেকে, 5 জন সিলেক্ট করে নেপাল থেকে, 5 জন সিলেক্ট করে আপনার অন্য এক দেশ থেকে। এইভাবে হয়তোবা অনেক মানুষ আসতে পারে। এখন ওইটা হইলো সম্পূর্ণ চান্সের বিষয়। মানে আপনার হয়তোবা মানে ভাগ্যে যদি লেগে যায় তখন হয়তোবা আপনি আসতে পারতেছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই আপনার কাজের অভিজ্ঞতা থাকে তখনই আপনি আসতে পারেন। এবং এই বিবেচনায় বাংলাদেশে যারা ফ্রেশ পাশ করে বের হয়েছে, কোনো কাজ পারে না, কিন্তু তাদের ওই যেই কাজের উদ্দেশ্যে তারা আসতেছে সেই কাজের কোনো ডিগ্রি নাই, তাতে কোনো লাভ হচ্ছে না। তার কারণ এইখানে এসে এই দেশে আপনি কিন্তু ভাষাটা পর্যন্ত পারতেছেন না, এই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। সুতরাং যাদের একটু পরিমাণ ধরেন ইংলিশে কমিউনিকেট করতে পারে, যাদের কাজের অভিজ্ঞতা আছে, অথবা ওই ধরনের যেই কাজ সেই কাজে তাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে, এই রকম লোকজনের কিন্তু আসার চান্স একটু হইলেও বেশি। তো এই কারণে আমি বলবো ইউরোপের রাস্তা বন্ধ হয় নাই, বাংলাদেশ ছাড়া ইউরোপ কোনোদিনও চলবে না, বাংলাদেশকে কখনোই ব্ল্যাকলিস্ট করবে না। এইসব নিয়ে আপনারা মাথা ঘামায়েন না। রুলস রেগুলেশনে চেঞ্জ আসতেছে, রুলস রেগুলেশন ধরেন আস্তে আস্তে দিন দিন যত যাবে আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হবে। সেঙ্গেন ভিসার ক্ষেত্রে নীতিতে একটু পরিবর্তন আসবে অবশ্যই, কিন্তু যাদের অরিজিনাল পারমিট, যাদের লিগাল মালিক এইখানে আছে, তারা 100% শিওর থাকেন আপনারা ভিসা নিয়ে ইউরোপে আসতে পারবেন। এবং অবশ্যই ইউরোপে আসার পরে ভেগে যাবেন না, যেই দেশেই আসেন না কেন ভেগে যাবেন না। গত 2 বছর ধরে এই একই কথা বারবার বলে আসতেছি, যেই দেশেই আসেন ভেগে যাবেন না। আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন, আপনার পরবর্তীতে যেই লোক বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চাবে তারও ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন। তার কারণ আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় আপনাকে পারমিট দিয়ে একটা কোম্পানি আপনাকে আনতেছে, ওই কোম্পানির দরকার বলেই আপনাকে আনতেছে। ওই কোম্পানি যদি দরকার না হইতো কোনোদিনও আপনাকে আনতো না। এই জিনিসটা আপনারা কেন বুঝেন না? সুতরাং আপনারা মাথায় রাখবেন যে হ্যাঁ, আমি যাব, সেটা সার্বিয়া হোক, সেটা কসোভো হোক, সেটা সেটা যেই দেশই হোক না কেন, আপনি যাবেন, আপনি গিয়ে কাজ করবেন, অ্যাটলিস্ট 1 বছর থাকবেন, তারপরে আপনি চিন্তা করবেন। তার কারণ যখনই একটা কোম্পানিতে আপনি আসার পরে তার ঠিক 1 মাসের মধ্যে আপনি ভেগে চলে যান, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন না, আপনারও তো এই জিনিসটা বুঝেন না। এইখানে যখনই আপনি ইল্লিগাল হয়ে যাচ্ছেন, তার কারণ একটা দেশে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় এসে যখনই আপনি পলায় অন্য দেশে চলে যাচ্ছেন, সেইভাবে ইউরোপে কাজ করা সম্ভব না। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু এখন এইটা সব থেকে বেশি কঠিন হয়ে গেছে। সরি, আপনারা সার্বিয়া থেকে পলায়ে ইটালি আসবেন, আপনারা অন্য যে কোনো দেশ থেকে পলায় ইটালি এসে কেস মারবেন, পর্তুগালে গিয়ে কেস মারবেন, ফ্রান্সে গিয়ে কেস মারবেন, এই জায়গাটাতেই সব থেকে বড় পরিবর্তনটা আসছে। সুতরাং আপনাদের মানসিকতা ঠিক করেন। যত যত যা আত্মীয় স্বজন যাই হোক না কেন, আপনারা এই ব্যাপারে কোনো রিস্ক নিয়েন না। আর একটা জিনিস বলে রাখি, অনেকে কিন্তু হাঙ্গেরির ভিসা নিয়ে আপনাদেরকে ইটালির স্বপ্ন দেখাচ্ছে যে আগে হাঙ্গেরি আনবো, ওইখান থেকে ইটালিতে তোমাদের মুভ করাবো। স্টুডেন্ট ভিসায় সম্ভব, কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় এখন কিন্তু অনেক ঝামেলা হয়ে গেছে। ইচ্ছা করলেই আপনি কিন্তু হাঙ্গেরি এসে আপনি কিন্তু ইটালিতে ঢুকতে পারবেন না, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি এইটা নিয়ে অনেকে আগাচ্ছে যে এই দুইটা দেশে এনে তোমাদেরকে কিছুদিন রেখে তারপরে তোমাদেরকে ইটালি ঢুকাবো। আপনারা কিন্তু এই চক্রের হাত থেকেও আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। তো এই চক্রের হাত থেকেও কিন্তু আপনারা সাবধান থাকবেন। আজকের মতো ভিডিও আর বড় করতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।